আর্থিক অপরাধ জগতের একটা খুব পরিচিত নাম হলো মানি লন্ডারিং। আজ আমরা এই জটিল বিষয়টাই সহজ করে বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে অপরাধীরা তাদের অবৈধভাবে আয় করা টাকাকে এমনভাবে পরিষ্কার করে যেন মনে হয় সেটা বৈধ উপায়ে এসেছে। চলুন এই কালো টাকা সাদা হওয়ার পেছনের গল্পটা জানা যাক। তো প্রশ্নটা ঠিক এখানেই। অপরাধীরা যে বিশাল অঙ্কের অবৈধ টাকা আয় করে সেটা তারা সরাসরি খরচ করতে পারে না। তাহলে কিভাবে তারা এই কোটি কোটি টাকাকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসে আর নিজেদের ব্যবহারের উপযোগী করে তোলে? ঠিক এই প্রক্রিয়া নিয়েই আমাদের আজকের আলোচনা। দেখুন, টাকা লন্ডারিং করার আগে তো টাকাটা আয় করতে হবে, তাই না? আর সেই আয়টা আসে অন্য কোনো অপরাধমূলক কাজ থেকে। এই কাজগুলোই হল মানি লন্ডারিংয়ের একদম গোড়ার ধাপ। টেকনিক্যালি এই মূল অপরাধগুলোকে বলা হয় প্রেডিকেট ক্রাইম। সোজা কথায় এটা হলো সেই প্রথম অপরাধ যা থেকে অবৈধ অর্থটা তৈরি হয়, আর সেই অর্থকে ডাকার জন্যই পরে মানি লন্ডারিংয়ে দরকার পড়ে। এই তালিকাটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা গুরুত্বতর। এটা শুধু সাধারণ কোনো আর্থিক জালিয়াতি নয়, এর পেছনে আছে মাদক ব্যবসা, মানব পাচার, অবৈধ অস্ত্রের কারবার আর বড় বড় দুর্নীতির মতো ভয়ঙ্কর সব অপরাধ, যা একটা সমাজকে ভেতর থেকে শেষ করে দেয়। এই অপরাধগুলো থেকেই সেই ডার্টি মানি বা অবৈধ টাকার জন্ম। বেশ, এবার চলুন মানি লন্ডারিংয়ের মূল প্রক্রিয়াটা দেখি। এটাকে আমরা একটা ৩ ধাপের ওয়াশিং মেশিনের সাইকেলের সাথে তুলনা করতে পারি, যেখানে ময়লা টাকা ধুয়ে একদম পরিষ্কার করে ফেলা হয়। প্রাতিষ্ঠানিকভাবে যদি বলি, মানি লন্ডারিং হল অবৈধ টাকার আসল উৎস, তার মালিকানা বা গতিবিধি গোপন করার একটা প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য একটাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়া আর টাকাকে এমনভাবে দেখানো যেন মনে হয় এটা কোনো বৈধ ব্যবসা থেকেই এসেছে। এই পুরো ওয়াশ সাইকেলটা মূলত ৩টা ধাপে হয়: প্লেসমেন্ট, লেয়ারিং আর ইন্টিগ্রেশন। চলুন এবার এক এক করে দেখি ৩টা ধাপে আসলে কি ঘটে আর কিভাবে অপরাধীরা একটা জটিল জাল তৈরি করে। প্রথম ধাপ হল প্লেসমেন্ট। এখানেই অবৈধ নগদ টাকা প্রথমবার বৈধ আর্থিক সিস্টেমে ঢুকে। অপরাধীরা সাধারণত বড় অঙ্কের টাকাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে, তারপর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বা বিভিন্ন সময় জমা দেয়, যাতে হঠাৎ করে কারো চোখে না পড়ে। এরপর আসে লেয়ারিং, যেটা সবচেয়ে প্যাঁচানো আর জটিল ধাপ। এখানে টাকার উৎসকে লুকানোর জন্য একের পর এক লেনদেন তৈরি করা হয়। টাকাটা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ঘোরানো হয়, প্রায় এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। ফলে এর আসল উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সব শেষে আসে ইন্টিগ্রেশন। এই ধাপে ধুয়ে মুছে পরিষ্কার করা টাকাটা আবার বৈধ অর্থনীতিতে ফেরত আসে। অপরাধীরা তখন এই টাকা দিয়ে বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জিনিসপত্র কেনে বা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে। এখন এই টাকাটাকে দেখতে আর 10টা বৈধ টাকার মতোই লাগে। কিন্তু এই যে এত জটিল একটা প্রক্রিয়া, এটা সম্পন্ন করতে অপরাধীরা কী ধরনের টুলস বা কৌশল ব্যবহার করে? চলুন তাদের টুলকিটের দিকে একটু নজর দেওয়া যায়। দুটো খুব কমন টুল হলো শেল কোম্পানি আর ফ্রন্ট কোম্পানি। শেল কোম্পানি হলো একটা ভুয়া কোম্পানি যার কোনো অফিস বা কর্মচারী নেই, শুধু কাগজেই এর অস্তিত্ব। অন্যদিকে ফ্রন্ট কোম্পানি কিন্তু একটা আসল ব্যবসা, যেমন ধরুন একটা রেস্তোরাঁ বা লন্ড্রির দোকান, যেখানে অবৈধ নগদ টাকা প্রতিদিনের বৈধ বিক্রির টাকার সাথে মিশিয়ে দেওয়া হয়। স্ট্রাকচারিং বা স্মার্ফিং একটা খুব সাধারণ কিন্তু কার্যকর কৌশল। ব্যাংকগুলোকে তো একটা নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ জমা হলে কর্তৃপক্ষকে জানাতে হয়। তাই অপরাধীরা যেটা করে, তারা বড় অঙ্কের টাকাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন অ্যাকাউন্টে বা বিভিন্ন দিনে জমা দেয়, যাতে ধরা না পড়ে। আর একটা বেশ জটিল পদ্ধতি হল ট্রেড ভিত্তিক মানি লন্ডারিং। এখানে আন্তর্জাতিক বাণিজ্যকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরুন, $10 একটা জিনিস আমদানি বা রপ্তানি চালানে সেটার দাম দেখানো হলো $1000। এই যে অতিরিক্ত $990, এটাই আসলে কালো টাকা, যা ব্যবসার আড়ালে এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়ে গেল। মানি লন্ডারিং আর সন্ত্রাসবাদে অর্থায়ন, এই দুটো বিষয়কে প্রায় গুলিয়ে ফেলা হয়, কিন্তু এদের উদ্দেশ্য আর উৎস কিন্তু একদম আলাদা। এই টেবিলটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যায়। দেখুন, মানি লন্ডারিংয়ের লক্ষ্য হল অতীতে করা কোনো অপরাধের টাকাকে লুকিয়ে ফেলা, আর সন্ত্রাসবাদে অর্থায়নের লক্ষ্য হল ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলার জন্য টাকা জোগাড় করা। আর সেই টাকা কিন্তু বৈধ বা অবৈধ যে কোনো উৎস থেকেই আসতে পারে, তাই এদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলও কিন্তু ভিন্ন। এই সব আর্থিক অপরাধ কিন্তু শুধু কিছু অ্যাকাউন্টের সংখ্যার খেলা নয়। এর একটা বাস্তব এবং অনেক বড় প্রভাব আছে, যা আমাদের সবার জীবনকেই কোনো না কোনোভাবে প্রভাবিত করে। একবার শুধু সংখ্যাটা ভাবুন, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় $2 ট্রিলিয়ন আর্থিক অপরাধ হয়। এটা বিশ্বের মোট জিডিপির প্রায় 5%। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কত মানুষের জীবন বদলে দেওয়া যেত, তাই না? আর এর সামাজিক পরিণতি আরও ভয়ঙ্কর।
এটা দুর্নীতিকে উস্কে দেয়, দেশের অর্থনীতিকে দুর্বল করে ফেলে, আর সবচেয়ে বড় কথা হলো এই টাকাটা সেসব প্রেডিকেট ক্রাইমকেই আবার অর্থায়ন করে, যেমন মানব পাচার, মাদক ব্যবসা আর সন্ত্রাসবাদ। মানে এই অপরাধের মূল্যটা শেষ পর্যন্ত আমাদের সবাইকেই দিতে হয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে টাকা সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারে, সেখানে এমন একটা অপরাধকে কিভাবে থামানো সম্ভব, যেটা নিজেকে অদৃশ্য রাখার জন্যই তৈরি করা হয়েছে? এটাই কিন্তু আজকের দিনের সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।